বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেউ মারা যায় নাই। রাজু ভাস্কর্যে কয়টা লাশ পড়েছে, শাহবাগে কয়টা লাশ পড়েছে, কিংবা শহীদ মিনারে কয়টা লাশ পড়েছে। হ্যাঁ, এটা অতীব সত্য। যারা সত্যিকার অর্থে এই 17 জুলাই বা 15 জুলাই থেকে এই মানে মেইন টার্নিং পয়েন্টে যারা অবস্থান করেছিল, যারা প্রকৃত বিপ্লব, তারা সেই কেউ কোথা আসলে নাই। তারা সবাই আইদার বের হয়ে গিয়েছে বা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই সংস্কারের চিন্তা করে আগামী 1 বছর বা 2 বছর সময় নিয়ে ভিজিবল সংস্কার করে তারপর নতুন রাজনীতি যদি গঠন করতে হয়, সেটা এই কিংস পার্টি না, এনসিপি বা অন্য কোনো পার্টি না, যেটা ডিফারেন্ট ওয়েতে করে। আমি তো চেয়েছিলাম যে আইদার ঢুকলে যদি বিপ্লবী সরকার গঠন করা হয়, তাহলে সবাই এ টু জেড যারা আন্দোলনে পার্টিসিপেট করেছিল সবাই এখানে ঢুকবে, সবাই গভর্নমেন্ট ফর্ম করবে। মূলত আমি এই যেখানে আমার নামের পরে যে কোঅর্ডিনেটর শব্দটা লাগানো, সেটা হচ্ছে আন্দোলনকালীন সময়ে যেই ভাবে যুক্ত হয়েছিল সেটাই লাগানো। বর্তমান আপনি বলতে পারেন যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেভাবে নাহিদ ঘোষণা দিয়েছে, যদিও সেই বিষয়টাকে আমি আসলে ওভাবে দেখি না। নাহিদ বা স্পেসিফিক কোনো ব্যক্তির আসলে জুলাই গণ অভ্যুত্থান কারো ব্যক্তিগত সম্পত্তি না, কাজেই সে কোনো ধরনের কোনো ম্যান্ডেট ছাড়াই কারো এই বিষয়ে আসলে ওভাবে বলতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হয়ে গিয়েছে বা সমন্বয় পদ বিলুপ্ত হয়েছে। বাট মোদ্দা কথা যেটা আমি বলতে চাচ্ছি, আমি একজন আন্দোলনকারী শিক্ষার্থী বা আন্দোলনকালীন সময়কার সমন্বয়ক হিসেবে আমি কথাগুলো বলতে চাই। প্রথমত দেখেন, আন্দোলনের সময় থেকে পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন, পূর্ণাঙ্গ কমিটি যেটা আহ্বায়ক কমিটি, তারপর নাগরিক পার্টি বা নাগরিক কমিটি, তারপর পরবর্তীতে এনসিপি, এই কোনোটার একটাতেও আমি এনরোল করি নাই। তার দা করার কারণ হচ্ছে, প্রথমত আমি আসলে শেখ হাসিনার সময়কার জায়গা থেকে তাদের 50 বছরের রাজনীতি হয়েছে, জামাত কি করেছে, পাকিস্তান এর ভূত তাড়াতে হবে, অমুক করতে হবে, দেশে এখন রাজাকার রয়ে গেছে, এই ইয়ানাফসি করতে করতে এই বিষয়গুলো নিয়েই 50 বছর যাবত এই বিষয়গুলোর উপর ভর করে তারা রাজনীতি করেছে। সেম একইভাবে আমি চাই না 24শে জুলাই গণঅভ্যুত্থানের যে 2000 মানুষ মারা গিয়েছে, 35,000 আহত হয়েছে, সেটার উপর ভিত্তি করে আরেকটা দল, নতুন একটা দল আগামী 35 বছর, 30 বছর বা 20 বছর রাজনীতি করুক। সেটা আমি কখনো চাই না, কারণ তাদের রাজনীতির জন্য আমরা এতগুলো স্টুডেন্ট রক্ত ঝরাই নাই। এখানে স্পষ্টভাবে এটা আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভাই যেটা বলে গেলেন শুরুতে, যে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেউ মারা যায় নাই। রাজু ভাস্কর্যে কয়টা লাশ পড়েছে, শাহবাগে কয়টা লাশ পড়েছে, কিংবা শহীদ মিনারে কয়টা লাশ পড়েছে। হ্যাঁ, এটা অতীব সত্য। যারা সত্যিকার অর্থে এই 17 জুলাই বা 15 জুলাই থেকে এই মানে মেইন টার্নিং পয়েন্টে যারা অবস্থান করেছিল, যারা প্রকৃত বিপ্লব, তারা সেই কেউ কোথা আসলে নাই। তারা সবাই আইদার বের হয়ে গিয়েছে বা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এদেরকে ইউটিলাইজ কেন করা গেল না, নাকি এদেরকে ইন্টেনশনালি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, সেটা অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন করছে। এখন এটা করার কারণ কি হতে পারে, সংস্কার না রাজনীতি, এই বিষয়গুলো কেন আসছে? এই যে চাঁদাবাজির কথা যেটা আসছে, সমন্বয়ক যারা বাতিল করছে বা সমন্বয়ক নিয়ে যারা বেশি লাফালাফি করছে, যে সমন্বয়ক পদটা উঠায় দিলে ঝামেলাটা হবে, দেখা গিয়েছে তাদের এগেনস্টে সব থেকে বেশি চাঁদাবাজির অভিযোগ হচ্ছে। তাদের আশেপাশের লোকজন, তাদের কাছের অত্যন্ত ক্লোজ যে ব্যক্তিবর্গ যারা ছিল, তাদের এগেনস্টে সরাসরি চাঁদাবাজি বা ছিনতাই বা রাহাজানি যেটা আমরা বলি, সেটার অভিযোগ সব থেকে বেশি। এবার তারাই ভূতের মুখে রাঙানোর মতো অবস্থা হয়ে গিয়েছে। তো এই জায়গাগুলো থেকে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে 5ই আগস্টের পরে সর্বপ্রথম দরকার ছিল এটাকে আর্কাইভ করে দেওয়া, আর্কাইভ করে নতুন একটা নামে অন্য কোনো কিছু করা। এইখানে যেই 5টা যে বিষয় ছিল, প্রথমত যে আন্দোলনে যারা আহত হয়েছিল বা যাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যারা অ্যাটাক করেছিল, তাদের এখন পর্যন্ত বিচার হয় নাই। যারা আহত হয়েছিল তাদের পুনর্বাসন হয় নাই। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এখন পর্যন্ত আমরা রাষ্ট্রদ্রোহী। তো সেই জায়গা থেকে এই সংস্কার গুলো স্পষ্টভাবে শুরুতে করা দরকার ছিল, যেটা এখন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে। তো এই বিষয়গুলোকে নিয়ে কোনো কাজ না করে হঠাৎ করে নতুন একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে যারা জীবনে রাজনীতি করে নাই তাদেরকে এখানে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি শেখানো, একটা পার্টি অফিস নিয়েছে, সেই পার্টি অফিসে এনে সব শিক্ষার্থী যারা জীবনে রাজনীতি করে না, রাজনীতি ধারে কাছে হাঁটে নাই, তাদেরকে এনে এইসব বিষয়ে আবদ্ধ করা, এটা নতুন ভাবে আর একটা নতুন কি বলবো ফ্যাসিবাদের জন্ম দেওয়ার কাছাকাছি বা জন্ম দেওয়ার সামিল হয়েছে। তো আমার কথা ছিল যেটা স্পষ্টভাবে, যে আমরা চেয়েছিলাম কি আমাদের জায়গা থেকে সংবিধানে যেই ধরনের প্রবলেম ছিল সেগুলো সংস্কার করা। দ্বিতীয়ত যেটা ছিল যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলা হচ্ছে, কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র জামাত শিবিরকে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত, যদিও এখনকার সিনারিও ছিল ডিফারেন্ট, এখন শিবিরের যারা আন্দোলনে সক্রিয়ভাবে অবস্থান করছে তারা সবাই বের হয়ে গিয়ে নতুন সংগঠনের দিকে এগুচ্ছে, সেই বিষয়ে আমি পরে আসছি। কিন্তু বাদ দিয়ে ছাত্রদলকে একটা কোণঠাসা করে, আমি তো বলছি যে ইনক্লুসিভ সবাই, ছাত্রদল, শিবির, সাধারণ শিক্ষার্থী, যাদের পলিটিক্যাল কোনো আইডেন্টিটি নেই, সবাই এসে এখানে ঢুকবে এবং সবাই সংস্কারের চিন্তা করে আগামী 1 বছর বা 2 বছর সময় নিয়ে ভিজিবল সংস্কার করে তারপর নতুন রাজনীতি যদি গঠন করতে হয়, সেটা এই কিংস পার্টি না, এনসিপি বা অন্য কোনো পার্টি না, যেটা ডিফারেন্ট ওয়েতে করে। আমি তো চেয়েছিলাম যে আইদার ঢুকলে যদি বিপ্লবী সরকার গঠন করা হয়,
তাহলে সবাই A to Z যারা আন্দোলনে পার্টিসিপেট করেছিল সবাই এখানে ঢুকবে, সবাই গভর্নমেন্ট ফর্ম করবে। সেটা হতে পারে দলমত নির্বিশেষে, জামাত শিবির বিএনপি যারা আছে স্টেক হোল্ডিং এর জায়গায় যারা ছিল সবাই থাকবে। কিন্তু যেহেতু হয় নাই, তাহলে সেখানে নাসিব বা নাহিদের যাওয়ার দরকারই ছিল না। আবার নাহিদের এই মুহূর্তে উপদেষ্টা পদ থেকে প্রত্যাখ্যান করে এসে নতুন একটা দল গঠন করে সেখানে একটা কিংস পার্টির মতো একটা গুঞ্জন তৈরি করা বা আদৌ হচ্ছে কিনা সেই বিষয়গুলোকে সামনে আনার কোনো দরকার ছিল না। এইখানে যেই বিষয়গুলো এই 16 বছর যাবৎ স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল, পুলিশি আইনের মাধ্যমে যেখানে স্পষ্টভাবে বৈধতা দেওয়া হয়েছে যে সাধারণ শিক্ষার্থীদের উপর যদি গুলি ছোড়া হয় যারা হচ্ছে দেশের তথাকথিত ভাবে দেশের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে বা রাষ্ট্রের কাজে বিঘ্ন ঘটাচ্ছে, সেখানে স্পষ্টভাবে বৈধতা দেওয়া হচ্ছে যেভাবে সিভিলিয়ানদেরকে চাইলে পুলিশ রিক্রুট করে স্টুডেন্টদের উপরকে ফায়ার করতে পারে। এই যে বিষয়গুলো, এই যে যেসব জায়গায় সংবিধান সংস্কার দরকার ছিল বা যেভাবেই বলি সংস্কারটা যে কোনো ভাবে হতে পারে, সেটা বাতিল করে হোক বা যে কোনো ভাবে হতে পারে, সেই বিষয়গুলো না দেখে পলিটিক্যাল পার্টি একটা গঠন করে দিয়ে স্টুডেন্টদের মাথা খারাপ করে দিয়ে এই অমুক জায়গায় কমিটি দাও, তমুক জায়গায় এটা হচ্ছে, নাই কোনো লায়াবিলিটি, নাই কোনো ট্রান্সপারেন্সি, এইগুলো টোটালি একটা মকারি ছাড়া আর কিছুই না। আমি স্পষ্টভাবে বলে দিয়েছি, এনসিপির গঠন সেটার সাথে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব থেকে আন্দোলনের সব থেকে বড় স্টেক হোল্ডিং এর জায়গা যারা ছিল তাদের সাথে ন্যূনতম কোনো বৈঠক করা হয় নাই। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, যখন সমন্বয়ক থেকে তো তার উপদেষ্টা হয়েছিল, তো এই উপদেষ্টা পরিষদ যখন গঠন করা হবে তখন ন্যূনতম কোনো আলোচনা আমাদের সাথে করা হয় নাই। আমাদের জায়গা থেকে আমাদের কোনো প্রেফারেন্স আছে কিনা, আমরা কিভাবে চাচ্ছি সেই বিষয় নিয়ে ন্যূনতম কোনো আলোচনা করা হয়নি। এটা আর এক স্বৈরাচারের নামান্তর। এই স্বৈরাচারটা সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নামক যে সিন্ডিকেটটা ছিল তারা। স্পষ্টভাবে আমি বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি কেন্দ্রিক যে রাজনীতি চলছে, এই এনসিপির কেন্দ্রবিন্দুতে ছাত্র শক্তির সবাইকে রাখা হয়েছে। এখানে যারা রিভল্ট করতে পারে বা যারা সত্যিকার অর্থে প্রকৃত বিপ্লবী যারা ছিল তাদের সবাইকে মাইনাস করে দেওয়া হয়েছে। এই 50 লাখ বা 50 কোটি দিয়ে এই কোথায় কি হচ্ছে, এর থেকে বড় বিষয় হচ্ছে যে আগামী 5 বছরে আবার নতুন করে ফ্যাসিস্ট একটা জন্ম হয় কিনা, সেই প্রশ্নটা সব থেকে বেশি এখানে চলে আসার কথা।